রাত্রি নেমে জঙ্গলের চারদিকটা অদ্ভুত আধারে আচ্ছাদিত। আকাশে অর্ধখণ্ডিত চন্দ্রটাও আজ যেন রক্তিম বর্ণ ধারণ করেছে। জঙ্গলের গভীর থেকে ক্রমশ হিংস্র প্রাণীদের আওয়াজ কর্ণ কখনো প্রবেশ করছে। দূর দূরান্ত থেকে নিশাচর প্রাণীদের ডাক বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে। সাথে মাথার উপর দিয়ে তলে তলে বাদর উঠছে। জঙ্গলের দিকে চোখ যেতেই কাহা ছমছমে পরিবেশ, যেন শরীর হিম শীতল হয়ে গেল। নেওয়াজ লণ্ঠন হাতে সরু পথ ধরে সামনের দিকে এগোচ্ছিল। পেশায় একজন বণিক, সে ব্যবসার কাজেই অচেনা এই রাজ্যে পদচারণ করেছিলেন। কাজ শেষ করে ফিরতে ফিরতে তার আজ বেশ রাত হয়ে গেল। সে মূলত এই রাজ্যের রহস্যময়ী রাজকুমারী আলাইনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তবে রাজকুমারী তার সাথে সরাসরি কথা বলেননি। সে আজ পর্যন্ত লোকে মুখে শুনে এসেছেন এ রাজ্যের রাজকুমারীর মুখশ্রী নাকি কেউ দেখেনি। তিনি সবসময় নিজেকে পর্দার আড়ালে ঠেকে রেখেছিলেন। এ রাজ্যের রাজার মৃত্যুর পর পরবর্তী ওয়ারিশ হিসেবে 18 বছর পর থেকে রাজ্যের সকল হার তার উপরেই। রাজ্যের কোনো প্রয়োজনে বিশেষ ব্যক্তিদের সাথে কথা বলার অথবা সাক্ষাতের প্রয়োজন হলে তিনি পর্দার আড়ালেই নাকি কথা বলেন। আরও শুনেছেন তিনি নাকি অনেক দয়ালু একজন রাজকুমার। রাজ্যের প্রজাদের সুখ দুঃখে সর্বদা তিনি পাশে থেকেছেন। তার রাজ্যের প্রত্যেকটা প্রজার মুখে মুখে তাদের রাজকুমারীর প্রশংসা। আজ বণিক নিজের চোখেই তার প্রমাণ পেলেন। তবে তার কাছে রাজ্যটা বেশ অদ্ভুত বলে মনে হলো। এই রাজ্যের চারদিকে লাল টকটকে গোলাপে ঘেরা, এমনকি রাজকুমারী আলাইনার প্রাসাদেও সব জায়গায় লাল গোলাপের সমারোহ। গোলাপগুলো স্বাভাবিক গোলাপের তুলনায় ভিন্ন, কেমন যেন চলচল করে। কাছ থেকে দেখলে মনে হবে যেন তাজা রক্তের রং এই লাল গোলাপের মাঝে উপস্থিত। রাজ্যটি সবার কাছে ব্লাড রোজের রাজ্য নামে পরিচিত। রাত্রি শেষ হওয়াতে রাজকুমারী তাকে আজকের রাতটা প্রাসাদেই অতিবাহিত করতে বলেছিলেন, কিন্তু কাল তার জরুরি কাজ থাকার কারণে ফিরতে হবে ভেবে তাড়াহুড়ো করে তিনি রাজকুমারীকে জানিয়ে একটু আগে রওনা হয়েছেন। 7 পাঁচ ভাবতে ভাবতে নির্জন পথ ধরে সামনে এগোচ্ছিলেন তিনি। হঠাৎ তার অনুভূত হলো তার পেছনে কেউ একজন এসে দাঁড়ালো। তরি দেখার জন্য তিনি পেছনে ফিরে তাকালেন, তবে আশানুরূপ কাউকেই দেখতে পেলেন না। অচেনা আতঙ্ক তার বুক ধুকপুক করে উঠল। তবুও বাহিরের থেকে নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াসে তিনি এগিয়ে যেতে লাগলেন। অগত্যা তার প্রত্যেকটা পদক্ষেপের আওয়াজের সাথে তাল মিলিয়ে যেন তিনি অন্য কারো পায়ের আওয়াজ পাচ্ছেন। মনকে সান্ত্বনা দিয়ে তিনি বোঝালেন হয়তো তারই ভুল ধারণা হবে। এইভাবে তিনি আবারও পা বাড়াতে যাবেন, তখনই পাশ থেকে ঝোপ থেকে কেমন যেন একটা ঘোঙানির আওয়াজ ভেসে এলো কানে। কোনো হিংস্র প্রাণী ভেবে তিনি আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন। পর মুহূর্তেই তিনি দেখলেন অন্ধকার ভেদ করে অধর থেকে দুটো লাল টকটকে লোভাতুর চোখ তার দিকে তাক হলো। আচমকা আতঙ্কের চোখ তার কোটর ভেদ করে বেরিয়ে আসতে চাইল। ভয়ে তার অন্তরাত্মা জমে গেল। শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। হাত পা ক্রমশ কম্পন শুরু করে দিয়েছে। মুহূর্তে তিনি কোনো উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচাতে প্রাণপণে ছুটতে লাগলেন। ছোটার সময় পথের কোনো হদিশ তার ছিল না। এলোমেলো হয়ে ছুটতে ছুটতে একসময় তিনি জঙ্গলের গভীরে গিয়ে থামতেই তার বোধ হলো তিনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন। হাতের লণ্ঠনটাও হাত থেকে কোথায় যেন পড়ে গেছে তার কোনো ঠিক নেই। ভুলুসুটে গিয়ে আর দর কষাকষির মাঝে মাটিতে পড়া শুকনো পাতা মুচড়িয়ে ভাঙার খচখচ আওয়াজে সে ঘাড় ঘোরাতেই দেখল বিশাল আকৃতির একটা অদ্ভুত প্রাণী তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার বিকৃত মুখাবয় বোঝা দেয়, তবে যতটুকু বোঝা যাচ্ছে তার পিঠে বিশাল দুটি কালো পালকের ডানা, হাতে বড় বড় সোচালো বিশাল বিশাল নখ। নিজের চোখে অবিশ্বাস হচ্ছে তার সামনে দাঁড়ানো প্রাণীটাকে দেখে। সে জোরে চিৎকার দিতে যাবে তার আগেই সে অদ্ভুত প্রাণীটি ডানা ঝাপটে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। কোনো প্রকারের আওয়াজ মুখ থেকে বের করার আগে প্রাণীটি তার ঘাড়ে নিচে সুচালো দুটি দাঁত বসিয়ে দিল। লোকটি ব্যথায় ছটফট করতে লাগলো। বাঁচার শেষ চেষ্টা করতে হাত পা ছোটাছুটি করতে লাগলো।
কিন্তু কোনো লাভ হলো না। প্রাণীটি তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে তার শরীরের সমস্ত রক্ত নিমিষেই শুষে নিল। পর মুহূর্তে বাঁচার বৃথা চেষ্টা বাদ দিয়ে মৃত্যুর নির্মম যন্ত্রণায় ছটফট করতে করতে লোকটার নিথর রক্তশূন্য ফ্যাকাশে দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। লোকটার শরীরের সমস্তটুকু রক্ত পান করে তবে প্রাণীটির লোকটিকে ছুঁড়ে ফেলল। শিকারকে পেয়ে মুখে তার তৃপ্তির হাসি ফুটে উঠল। প্রত্যেকদিন সকালে রাজকুমারের আলাইনা ভোরে রাজ্যের তদারকি করতে নিজের পছন্দের ঘোড়ায় শহরিতে বের হয়। আজও ঠিক তাই। সকালের মিষ্টি কুয়াশা এসে কাজ হইতেই আলাইনা তার শরীরের বস্ত্রটা আর একটু হালো মতো টেনে নিল। তার ঘোড়ায় এগিয়ে চলছে প্রাসাদের দ্বার পেরিয়ে। পেছনেই আছে তার উজের আর দেহরক্ষীদের ঘোড়া। অদ্ভুতভাবে আলাইনা যতটুকু পথ এগোচ্ছে, পথে থাকা ফ্ল্যাট রোজগুলো ততই তার সংস্পর্শে এসে আরো সজ্জীবিত হচ্ছে। চলতে চলতে এক পর্যায়ে জঙ্গলের সরু পথটা ধরে এগোতে গিয়ে নির্জন রাস্তাটায় পড়ে থাকা কিছু একটা আলাইনার দৃষ্টি আকর্ষণ করলো। সে রক্ষীদের হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিচে ঘোড়া থেকে নেমে পড়ল। সেদিকটা এগিয়ে কাছাকাছি যেতেই সে দেখল একটা নিথর দেহ উপর হয়ে মাটিতে পড়ে আছে। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে তার দেহ পুরো ফ্যাকাশে রং ধারণ করেছে। মনে হচ্ছে যেন তার শরীরের সমস্ত রক্ত শুষে ফেলা হয়েছে। আলাইনা উজিরকে বলল লোকটাকে তুলে সোজা ঘুরিয়ে রাখতে। উজির রাজকুমারের আদেশে লোকটাকে সোজা করে দিতেই বিস্ময়ে রাজকুমারের মুখশ্রীর ভাব আবেগ পরিবর্তন হলো, যা নিকাবের ভেতর থেকে আরো কাছে স্পষ্ট হলো না সেটা। রাজকুমারী আরেকটু এগিয়ে গিয়ে বলল, এটা তো সেই লোকটা না, যে কাল আমার সাথে সাক্ষাতের জন্য প্রাসাদে এসেছিল। তার এই করুণ অবস্থা হলো কি করে? আপনারা কি এ বিষয়ে কিছু জানেন? রাজকুমারের প্রশ্নে বিজ্ঞ উজির মাথা নিচু করে উত্তরে বলল, এ বিষয়ে কিছু জানি না রাজকুমারী, তবে খোঁজ করে জানাচ্ছি। কথার মাঝেই রাজকুমারী খেয়াল করলো লোকটার ঘাড়ের কাছে বরাবর দুটো ছিদ্র ক্ষত হয়ে আছে, যা থেকে রক্ত জমে শুকিয়ে আছে। আলাইনা তখন ভাবুক হয়ে আদেশ করে বললেন, হয়তো কোনো হিংস্র প্রাণীর কাজ এটা, তবে এরা কি এই রাজ্যে এমন মৃত্যু কারো দেখেনি, খোঁজ লাগান তবে। রাজকুমারের কথায় উজির মাথা নইয়ে জানালো তারা শীঘ্রই এর উত্তর বের করবে। রাজকুমারী পুনরায় নিজের ঘোড়ায় চড়তে যাবে, তার আগেই তার কানে এলো একটা জোরালো সংকেত। এই সংকেত যুদ্ধের সংকেত। তার বাবার মৃত্যুর পর থেকে রাজ্য দখলের জন্য অনেকেরই উঠ পেতে আছে। আলাইনা সর্বদা তার রাজ্যের সুরক্ষায় প্রাণপণে নিজেকে নিয়োজিত রাখে। তার কাছে প্রায় কিছুদিন যাবৎ পার্শ্ববর্তী সাম্রাজ্য থেকে হুমকির বার্তা আসছে। সেই বার্তায় সে রাজ্যের রাজা আলাইনাকে সামান্য মেয়ে বলে তাচ্ছিল্য করে স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করার হুমকি জানিয়েছে, অন্যথায় সে তার সৈনিক নিয়ে আক্রমণ করবে তার রাজ্যে। আলাইনা সেই বার্তায় তাকে পাল্টা জবাব পাঠিয়ে দেওয়াতেই হয়তো পার্শ্ববর্তী রাজ্য থেকে কোনো ফিরতি বার্তা ছাড়াই এই আক্রমণ করা হয়েছে। আলাইনা ভাবনায় আর সময় নষ্ট না করে দ্রুত প্রাসাদে গিয়ে সৈন্যদের প্রস্তুত করে ময়দানে পাঠিয়ে দেয়। সে নিজেও যুদ্ধের পোশাক আর বরণ পরে তলোয়ার হাতে তাদের পেছনে হাজির হয়। আলাইনা যে কোনো পরিস্থিতিতে সর্বদা আগে থেকেই প্রস্তুত রাখে নিজেকে। এর মধ্যেই সামনে প্রতিপক্ষ সৈন্যদের ঝাঁক এসে উপস্থিত, তার আক্রমণের জন্য প্রস্তুত। আলাইনা ময়দানে এসে নামতেই তার সুরক্ষায় সৈন্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে নেয়। বিপক্ষ দলের সৈনিকদের নেতৃত্ব দিতে সেই রাজ্যের রাজাও তাদের সামনে উপস্থিত হয়েছে, মুখে তার তাচ্ছিল্যের হাসি। এসব দেখে আলাইনা একটু দমল না, বরং তাদের আক্রমণের অপেক্ষায় নিজেকে প্রস্তুত রাখল। প্রতিপক্ষ দল আগে আক্রমণ হানতেই আলাইনা তার সৈন্যদের পাল্টা আক্রমণের আদেশ ছুড়ল। এভাবে দুপক্ষের আক্রমণের যুদ্ধ আরও বৃহৎ আকার ধারণ করল। আলাইনার দেখিয়ে দেওয়া কৌশলী সৈন্যরা একে একে বিনষ্ট হয়ে তলোয়ার চালিয়ে আঘাত হানে। এক পর্যায়ে আলাইনার সৈন্যরা এগিয়ে যাচ্ছিল, বিপক্ষ দল প্রায় পরাজিতই হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় পরাজয় মেনে না নিতে পেরে রাজা তার একজন সৈনিককে আদেশ করায় সে কাপুরুষের মতো পেছন থেকে এসে আলাইনার উপর তলোয়ার দিয়ে আঘাত করতে গেলে আলাইনা পূর্বেই সজাগ হয়ে সরে গেল।
তবে তার একজন বিশ্বস্ত সৈনিকের গায়ে সেই কোপটা লেগে যায়। সে মুহূর্তে সেখানে শহীদ হলো। চোখের সামনে নিজের বিশ্বস্ত সৈনিকের মৃত্যু দেখে আলাইনা ক্রোধে নিজের তলোয়ার চালিয়ে কয়েক মুহূর্তের ব্যবধানে তার গর্দান শিরোচ্ছেদ করে দিল। সকলে অবাক চোখে তা পরখ করে আবারও লড়াইয়ে মনোনিবেশ করে। এক পর্যায়ে যুদ্ধে বিজয়ী রাজকুমারী আলাইনারই হয়। সে তার সুকৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধের মোড় পুরোপুরি পাল্টে দেয়। বিপক্ষ রাজ্যের রাজা হেনস্থা হয়ে রাজকুমারীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং যুদ্ধে পরাজিত হওয়ায় শর্ত সাপেক্ষে নিজের রাজ্যের দখল রাজকুমারীর হাতে দিতে বাধ্য হয়। এই যুদ্ধের পর রাজকুমারীর প্রতি তার পূর্বের ধারণা পুরোপুরি বদলে গেল। নিজের গড়া হুলের মাসুল তাকে নিজ রাজ্যের রাজত্ব খুইয়ে চুকাতে হলো। কিছুক্ষণের মধ্যেই বাতাসের সাথে রাজকুমারের বিজয়ের খবর মিশে গেছে চারদিকে। প্রজারা সবাই রাজকুমারের প্রশংসায় পঞ্চমুখ। সর্বকালের মতোই এবারও তারা তাদের রাজকুমারের বীরত্বে মুগ্ধ। তারা তাদের রাজকুমারের নাম দিয়েছে যোদ্ধা রাজকুমারী, যে কিনা নিজের রাজ্যের সুরক্ষার জন্য সর্বদা যান বাজি রেখে হলেও প্রস্তুত। রাজকুমারীর প্রাসাদে প্রবেশ করতেই চারদিকে তার নামের জয়ধ্বনি হতে লাগলো। রাজকুমারীর ফেরার খবর পেতেই ভেতর থেকে রাজকীয় ভঙ্গিতে হেঁটে এলেন রানী আদিয়া বেগম। তার পেছনে এলো আরো কিছু দাসী। আদিয়া বেগম রাজকুমারী আলাইনার আম্মা এবং এই রাজ্যের রানী। রানীমার চোখে চিন্তার স্পষ্ট ছাপ দেখে আলাইনা মুখে মিষ্টি একটা হাসি রেখে জিজ্ঞাসা করল, তুমি কি আবারও আমায় নিয়ে চিন্তায় ছিলে আম্মা? রানী মুখ কোমড়া করে উত্তরে বললেন, তা নয় তো কি, এভাবে আর কতদিন? নিজের জীবনের কি মায়া নেই তোমার? একটাবার চিন্তা করেছো তোমার কিছু হলে তোমার মায়ের কি হবে? একজন মেয়ে হয়ে তুমি এতগুলো পুরুষদের সাথে জোরে কখনোই পেরে উঠবে না। তাই তো কৌশল খাটিয়ে তাদের পরাজিত করি। মাগের জোরে বারবার আল্লাহ তোমাকে রক্ষা করেছেন বলে যে এইসব এমনটা হবে তার কোনো ঠিক নেই। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, তোমার বিয়ে করে নেওয়া উচিত। তাহলে এই রাজ্য একটা নতুন রাজা পাবে আর তুমি হবে রাজ্যের রানী। আম্মা, আমি আমার নিজের সুরক্ষা নিজেই করতে পারি। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। অন্যদের যুদ্ধের ময়দানে নামতে নেই। আমি তোমার মা। তোমার চিন্তা সর্বদা আমার মাথায় ঘুরপাক খায়। আমি চাই তুমি শীঘ্রই বিয়ে করে নাও, যেন তোমার স্বামী এই রাজ্য পরিচালনা করে। তোমাকে যেন আর যুদ্ধের ময়দানে না নামতে হয়। আলাইনা কিছু বলতে যাবে তার আগে আতিয়া বেগম হাতের ইশারায় তাকে থামিয়ে আবারও বললেন, আর কোনো কথা নয়। আমি দেশ বিদেশে লোক লাগিয়ে পাত্রের খোঁজ করা শুরু করে দিয়েছি। ভালো পাত্র পেলেই তোমাকে বিয়ে করতে হবে, এটাই আমার আদেশ। মায়ের জেদে অসহায় গলায় আলাইনা বলল, আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে। পরে রাজকুমারী তার কামরায় অবস্থান করছিল। ঠিক তখন একজন দাসী এসে দরজায় করাঘাত করে অনুমতি নিয়ে তাকে জানালো উজির নাকি তাকে তলব করেছে। রাজকুমারী নিজেকে নিকাবে মরিয়ে দরবারে উপস্থিত হলো। উজিরের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। পূর্বে আলাইনার বাবা বেঁচে থাকাকালে তিনি তার বাবারও উজির ছিলেন। বাবার বয়সে এবং বাবার পূর্বের উজিরের দায়িত্বেও থাকে আলাইনা তাকে অঢেল সম্মান করে। আলাইনা উপস্থিত হতেই উজির চিন্তিত গলায় মাথা নিচু করে বললেন, আমি সকালের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছিলাম রাজকুমারী। রাজকুমারী ইশারায় অনুমতি দিলেন। উজির কথাই একে আবার বলতে শুরু করলো, সেই বণিকের মৃত্যু স্বাভাবিক কোনো প্রাণীর কারণে হয়নি। তার মৃতদেহ গবেষণা করে পাওয়া গেছে সেটা কোনো এক অস্বাভাবিক হিংস্র পশুর আক্রমণে হয়েছে, যা জঙ্গলি কোনো পশুর আক্রমণের থেকে ভিন্ন। তার শরীরে বড় বড় নখের আঁচড়ের গভীর দাগও পেয়েছে তারা। শরীরে কোনো রক্তই ছিল না, পুরো দেহ তার শূন্য। উজির থেমে কপালে চিন্তার ছাপ ফেলে আবারও বলল, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী অবস্থা পর্যবেক্ষণ করে আমি ভিন্ন কিছু একটা কাজ করতে পারছি, কিন্তু তা কিভাবে সম্ভব? কথাগুলো মন দিয়ে শুনে আলাইনার কপালে কয়েক ধাপে ভাঁজ পড়ল। সে চিন্তিত করে উজিরকে প্রশ্ন করে বলল, কি আজ করতে পারছেন আপনি? হয়তো ওই প্রাণীর রক্ত চোষা পিচাস। মানে সেটা আবার কি? আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আমি আপনাকে এই বিষয়ে আর কিছু বলতে পারবো না। রানীমায়ের নিষেধাজ্ঞা রয়েছে।
দয়া করে অর্ধেক কথা বলে বাকি কথা গোপন করবেন না। আমাকে বলুন, আমার রাজ্যের সুরক্ষায় আমার জানার প্রয়োজন রয়েছে। আম্মাকে আমি সামলে নেব। রাজকুমারের আদেশে উজির বলতে শুরু করলেন, আপনার জন্মের পূর্বে হঠাৎ করে একদিন রাজ্যে অশুভ কালো ছায়ের আগমন ঘটল। রাজ্যের সকলে আতঙ্কিত হয়ে পড়ল। এমন অবস্থায় জানা গেল তারা নাকি রক্তচোষা আরেক ভাষার ভ্যাম্পায়ার। কিন্তু কারো জানা নেই কোথা থেকে এসেছে এমন হিংস্র রূপী প্রাণী। রাতের আধারে তারা এই রাজ্যের প্রজাতির উপর হামলে পড়ে এক এক করে তাদের শিকার বানাচ্ছিল। এমন পরিস্থিতিতে আপনার পিতার রাজ্য রক্ষায় দুশ্চিন্তায় পড়ে যায়। তিনি সে রাতে স্বপ্নে দেখেন শীঘ্রই তার একটি কন্যা সন্তান দুনিয়াতে আসবে, যে কিনা হবে এসবের সমাধান। রানীমা তখন সন্তান সম্ভবা ছিলেন। রাজার স্বপ্নের পরপরই আপনার জন্ম হয়, আর অদ্ভুতভাবে আপনার জন্মের সাথে সাথে রাজ্য জুড়ে রক্তগোলা ফোটে, যা শুধুমাত্র আপনার উপস্থিতিতেই সজ্জীবিত হয়। এই গোলাপের অলৌকিক ক্ষমতার কারণে তারা এই রাজ্যের ত্রিসীমানায় আসতে অক্ষম হয়। তবে আমার প্রশ্ন, এত বছর পর তারা কি করে ফেরত আসতো? তাহলে কি রক্ত গোলাপের ক্ষমতা অকার্যকর হয়ে গেল? রাজকুমারী বিস্ময় নিয়ে বলল, কি বলছেন? এসব আম্মা কেন লুকিয়েছিল আমার থেকে? কারণ উনি চাননি আপনার উপর এসবের অশুভ ছায়া পড়ুক। আগে আপনি নিশ্চিত হন এ বিষয়ে, যে এটা আসলেই সে রক্ত চোষার কাজ কিনা। পরে আমি না হয় এর বিহিত বের করব। কথা শেষ করে রাজকুমারী সেখান থেকে চলে যায়। তার বাবার পুরনো গ্রন্থাগারে কোনো সমাধান খোঁজে, কেননা তার বাবার গ্রন্থাগারে সকল বিষয়ে সকল ধরনের বই পুস্তক উপস্থিত। বিশাল দরজাটির সামনে এসে দাঁড়িয়ে ঝুলে থাকা বড় তালাটি খুলে সে ভেতরে প্রবেশ করল। রাতের আধারে লণ্ঠন জ্বালিয়ে একটা কেদারা টেনে বসে নানান পুঁথিপত্র ঘেটে ভ্যাম্পায়ার সম্পর্কে পুস্তক খোঁজা শুরু করলো সে। অনেক খোঁজাখুঁজির পর একটা তাক থেকে পুরনো বই সে খুঁজে পেল, যার উপরের মলাটে লেখা একটি শব্দ, ভ্যাম্পায়ার। বইটি আগ্রহী দৃষ্টিতে ফেলে আলাইনা সেটা খুলে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আধারে তলিয়ে যাওয়া কক্ষের মাঝে বিশাল পালঙ্কে পা এলিয়ে শরীর শিথিল করে বসে আছে এক বিশাল দেহী পুরুষ। তার সম্পূর্ণ গায়ে কালো কাপড়ের আচ্ছাদন, এমনকি মুখের অগ্রভাগ অব্দি হঠির আস্তরণে মোড়ানো, যার দরুন তার মুখমণ্ডল অর্ধেক আবৃত হয়ে আছে। হাতে ধরে রাখা স্বচ্ছ কাচের গ্লাসে লাল রক্তের তরল দৃশ্যমান। গ্লাস থেকে সেই তরল সে থেকে থেকে পান করছে, যেন কিছু একটার ধ্যানে মগ্ন সে। তার ধ্যান ভঙ্গ হলো যখন তার কক্ষে এসে প্রবেশ করলো এক কালো পোশাকধারী লোক। তাকে দেখেই সে চোখ মুখ তীক্ষ্ণ করে তাকালো সেদিকে। তার রাগ অনুমান করে কক্ষে প্রবেশ করা লোকটি কণ্ঠে ভীতি নিয়ে কাঁপতে কাঁপতে বলল, একটি প্রয়োজনের সংবাদ জানতে এলাম প্রিন্স। প্রিন্স হাতের ইশারায় বলার অনুমতি দিতে লোককে ভয় কাটিয়ে মনে সাহস সঞ্চয় করে বলল, রাজকুমারী আলাইনা। তিনি আবারও আরেকটা যুদ্ধে বিজয় হয়েছেন, আরও একটা রাজ্যের দখল এখন তার কাছে। লোকমুখে তার বীরত্বের প্রশংসা শোনা যাচ্ছে। রানী তার বিয়ের জন্য পাত্র খুঁজছেন। কথাটা শোনা মাত্র প্রিন্স ইলহান মুখের ঘটিটা উপরে তুলতেই তার সুদর্শন মুখশ্রী স্পষ্ট হলো। ঠোঁটের কোণ ঘেঁষে সত্য দৃশ্যমান হলো পাকা এক পৈশাচিক হাসি। মুখের রং ফ্যাকাশে সাদা, যেন রক্ত শূন্য। ঠান্ডা আর গভীর গলায় সে আওড়ালো, বিয়ের প্রস্তাব পাঠানো হোক রাজকুমারী আলাইনার কাছে। লোকটি হয় নিয়ে কোনো মতে উচ্চারণ করলো, প্রিন্স, যদি আপনার বাবা মানে আমাদের রাজা জানতে পারে তাহলে সমস্যা হবে। ইলহান বিরক্তি নিয়ে তাকে থামিয়ে বলল, আহা, সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না। যেটা বলছি করো, ড্যাডকে কিছু জানাতে হবে না। ইলহানের আদেশ পেয়ে লোকটি সম্মান জানিয়ে কক্ষ ত্যাগ করল। ইলহান মুখে আগের ন্যায় বাঁকা হাসি অক্ষুণ্ণ রেখে বলল, যোদ্ধা রাজকুমারী আলাইনা, আমিও দেখি এই অন্ধকার জগতের রাজকুমার আর্থার ইলহানের সম্মুখে আদেতেও তুমি টিকতে পারো কিনা। পারলে রক্ষা করে নাও,
নিজের রাজ্যকে। আমি আসছি। আলাইনা কি পারবে অশুভ শক্তির থেকে নিজেকে আর নিজের রাজ্যকে রক্ষা করতে? গল্পের প্রত্যেকটা চরিত্র কাল্পনিক, কেউ বাস্তবতার সাথে মেলাতে যাবেন না। ছোটবেলায় অনেক ভ্যাম্পায়ার আর ডাকুলারের বই পড়তাম, এই বিষয়ে আগ্রহ ছিল প্রচুর, তাই সেই কৌতূহলে লিখেছি। আপনাদের ভালো লাগলে বাকি পর্ব এগোবো। কেমন হয়েছে মন্তব্য করে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।